অতিরিক্ত শীত শুরু হওয়ার আগে প্রতি বছর আমি কিভাবে শীতের প্রস্তুতি নিয়ে থাকি। বাড়িতে চলে যাচ্ছি, তাই কত কিছু গুছিয়ে রাখতে হচ্ছে। ৩০০ কিলোমিটার জার্নি পথ আমার কেমন ছিল, সব কিছু নিয়ে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, আমি আয়েশা সিদ্দিকা। আয়েশা ব্লগ ভেঞ্চার চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিও দেখছেন, আশা করি অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। অতিরিক্ত শীত শুরু হওয়ার আগে আমি কিছু শীতের প্রস্তুতি নেই, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে ভিডিও দেখতে পাচ্ছেন, এটা কিন্তু অনেক সকালের একটা ভিডিও ছিল। তো গতদিন কিন্তু আমি সবগুলো কাপড় ভালো করে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকাতে দিয়েছিলাম। আর সকালবেলা করে কিন্তু বারান্দায় এসে একটু আপনাদের সঙ্গে ভিডিওতে শেয়ার করলাম। যেগুলো শীতের ভারী কাপড়, সেগুলো কিন্তু আমার সব ধুয়ে একদম রোদে শুকিয়ে নিয়ে আমি রেডি করে রাখি। যখন বেশি কুয়াশা শুরু হয়ে যায়, একদমই রোদ উঠে না, তখন কিন্তু আর এই ভারী কাপড়গুলো শুকাতে চায় না। তো দেখা যাচ্ছে আমার কিছু হালকা গায়ের চাদর এবং ভারী কাপড়গুলো সব কিন্তু ধুয়ে একদম ক্লিন করে রেখেছি। আর এই যে পাখির বাসাটা দেখতে পাচ্ছেন, তো যেহেতু বাড়িতে চলে যাব, তো পাখিগুলোর কথাও কিন্তু আমার একটু চিন্তা করতে হবে। পাখির বাসাটা তো এভাবে রাখা যাবে না, যার জন্য কিন্তু আমি আবার একটা পাখির হাঁড়ি কিনে নিয়ে এসেছি। বাড়িতে যখন যাব তখন তাদেরও একটা থাকার ব্যবস্থা করে দিচ্ছি। শখ করে একটা বাবুই পাখির বাসা কিনেছিলাম আর দরজার পাশে ঝুলিয়ে রেখেছি। এখানে কিন্তু চড়ুই পাখি এসে কাঠি জমানো শুরু করেছে। তো যেহেতু এখানে তাদেরকে থাকতে দেওয়া যাবে না, কারণ ঘরের ভিতরে দেখা যাচ্ছে অনেকটা সময় দরজা আটকানো থাকলে তারা কিন্তু আর ঢুকতে পারবে না। তাছাড়া অতটুকু বাসায় কিন্তু তারা ওইভাবে আসলে কাঠি জোগাড় করে বাসাটা বানিয়ে থাকতেও পারবে না। তাই আগে থেকে তাদেরকে সরিয়ে ফেলার জন্য কিন্তু আমার এই পাখির বাসার ব্যবস্থা করা। আমি যে বাসায় ভাড়া আছি, এ বাসায় কিন্তু দীর্ঘদিন যাবত চাকরি করেন এই চাচাকে ডেকে নিয়ে এসেছি, কারণ এই কাজগুলো আসলে আমার একা করা সম্ভব না। তো চাচা আমাকে বেশ হেল্প করছে। এই যে পাখির হাঁড়ি বেঁধে দেওয়া এবং পাখি যে কাঠিগুলো জমিয়ে রেখেছে, সেখান থেকে কিছু কাঠি নিয়ে কিন্তু পাখির বাসাতে আমি দিয়ে দিতে বলেছি, এভাবে দিয়ে দিয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ পাখিগুলো কিন্তু এসে কিছুটা সময় দেখলাম যে হাঁড়ির উপরে বসেছিল। তো বাড়িতে যেহেতু এখন চলে এসেছি, জানি না এখন কি পর্যায়ে আছে। আমার বাসায় চড়ুই পাখি বেশ কয়েকটা জায়গা দখল করে আছে, তার মধ্যে কিন্তু ক্যারেটের নিচে এভাবে বাসা করেছিল। তো ওই বাসাটা কিন্তু যেহেতু রাখা যাবে না, তাই তাদেরকে আলাদাভাবে থাকার ব্যবস্থা করে দিলাম। আর বাড়িতে আসলে আমার যে চিন্তা হয়, গাছ নিয়ে একটু চিন্তা করি। তো আমার বারান্দায় যে গাছগুলো আছে, সেগুলোতে পানি দেওয়া কিংবা যত্ন করা তখন কিন্তু একটু সমস্যা হয়ে যায়। আমাদেরকে বাড়িতে রেখে আপনাদের ভাই কিন্তু আবারও ঢাকা চলে গিয়েছেন। কিন্তু আসলে সে এতটাই ব্যস্ত থাকে যে ঘরে ফেরার পর গাছে পানি দেওয়ার কথা কিন্তু তার মনে থাকে না। ফোন দিয়ে মনে করিয়ে দেই, হয়তোবা কখনো দেয়া হয়, কখনো হয়তোবা তার দেওয়া হয়ে ওঠে না। তো এভাবে কিন্তু আমার অনেকগুলো গাছ নষ্ট হয়ে যায়, যার জন্য এবার আর কোনো নতুন করে গাছ লাগাইনি। ভেবেছি বাড়ি থেকে যখন ঢাকাতে যাব তখন নতুন করে গাছ লাগিয়ে নিব। দুপুরের জন্য রান্না করে নিচ্ছি। তো আমি বাড়িতে আসার আগে কিন্তু এই ভিডিওটা করেছি। আমি পালং শাক, আলু রান্না করেছিলাম, গরুর মাংস আর ডাল রান্না করেছিলাম। খুব বেশি কিন্তু ফ্রিজে কোনো কিছুই রেখে দেইনি, কারণ আপনাদের ভাই কিন্তু আসলে রান্না করে খেতে পারে না। দেখা যাচ্ছে যে অফিসে খেয়ে নেবে কিংবা হচ্ছে বাইরে কোনো রেস্টুরেন্টে খাবে, এভাবেই কিন্তু তার দিনগুলো চলে যায়। যারা আমার আজকের ভিডিওটি দেখা শুরু করেছেন এবং ভিডিওটি দেখতে দেখতে এই পর্যায়ে চলে এসেছেন কিন্তু একটা লাইক করতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন। হয়তোবা ভিডিওর কোনো অংশ কিংবা কথা আপনাদের সামান্য ভালো লেগে যেতে পারে। প্রতি বছরেই অতিরিক্ত শীত শুরু হওয়ার আগেই কিন্তু শীতের প্রস্তুতি নিয়ে থাকি। আর এর মধ্যে যে কাজটা করে ফেলি, সেটা হচ্ছে অনেক বেশি একটা কষ্টের এবং অনেক বড় একটা ভারী কাজ। আর এটা হচ্ছে কমফোর্টার এবং কম্বল পরিষ্কার করা। এগুলো চাইলেই কিন্তু ড্রাই ওয়াশ করতে দেয়া যায়। তো দেখা যাচ্ছে লন্ড্রিতে যদি ড্রাই ওয়াশ করতে দেই, তাতে কিন্তু অনেকটা খরচ পড়ে যায়। তো কোনো বছর দেখা যাচ্ছে ড্রাই ওয়াশ করা হয়, কোনো বছর কিন্তু আপনাদের ভাই এবং আমি দুজন মিলে পরিষ্কার করে নেই।
আর এই কাজগুলো করতে হয় একদম যখন কড়া রোদ থাকে তখনই। তো দেখা যাচ্ছে কমফোর্টার কিংবা কম্বল যদি বাড়িতে পরিষ্কার করা হয় সেক্ষেত্রে কিন্তু কড়া রোদে শুকিয়ে নিতে হয়। তো মাশাআল্লাহ আমার ২ টা বারান্দায় কিন্তু প্রচুর রোদ থাকে সকাল থেকে একদম সন্ধ্যার আগ পর্যন্ত। আর অক্টোবর মাসের শেষের দিকে কিংবা নভেম্বর মাসে কিন্তু এই কাজগুলো করে নিতে হয়। কারণ ডিসেম্বর মাসে কিন্তু রোদের সেরকম একটা তাপ থাকে না। দরজার এবং জানালার কিছু পর্দা ধুয়ে রেখেছিলাম, সেগুলো কিন্তু আর আয়রন করা হয়নি। যখন ইউজ করব তার আগে আয়রন করে রেখে দিব। তো এখন সেগুলো কিন্তু আমি গুছিয়ে আবার ব্যাগে করে রেখে দিতেছি। আর কিছু পর্দা আছে যেগুলো অনেকটা ভারী, তো এই ভারী পর্দাগুলো কিন্তু শীতের সময় এখন আমি তুলে রেখে দিব। আর যেগুলো একটু পাতলা মানে তাড়াতাড়ি শুকিয়ে যাবে সেই পর্দাগুলো কিন্তু ইউজ করব। যেহেতু বাড়িতে চলে যাচ্ছি তো অনেক কিছুই কিন্তু গুছিয়ে রাখছি। আরেকটা ব্যাগে কি আছে সেটাও একটু দেখিয়ে দিলাম। এখানে কিন্তু দরজার কিছু পর্দা এবং হচ্ছে ডাইনিং টেবিলের কাভার আছে, চেয়ারের এবং টেবিলের কাভার অনলাইন থেকে নিয়েছিলাম। তো সেগুলোও কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করেছিলাম, সেটাও কিন্তু আমি ব্যাগে গুছিয়ে রেখেছি। আর এই যে আপনাদের ভাইয়ের কিছু শীতের কাপড়, এগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে গুছিয়ে রাখছি। যখন আমি বাড়িতে থাকবো তখন যাতে তার কোনো সমস্যা না হয়, তো তার যত শীতের কাপড় আছে সব কিছুই কিন্তু গুছিয়ে রেখেছি। বল প্রিন্টের এই গেঞ্জিটা যখন হাতে নিলাম তখন একটা কথা মনে পড়ে গেল, তো আপনাদের সঙ্গেও শেয়ার করি। যাই হোক, এটা ইজি থেকে কিনেছিল আপনাদের ভাই, তখন ভালো লেগেছে। এখন বলে যে মেয়েদের ড্রেসের মতো লাগে যেহেতু বল প্রিন্ট করা। তো এটা দেখে একটু হাসি পাচ্ছিল, যার জন্য আপনাদের সঙ্গে কথাটা শেয়ার করলাম। তো সে পড়তে চায় না, যাই হোক তারপরেও রেডি করে রেখেছি। এখন যে ভিডিওটা শেয়ার করছি এটা হচ্ছে বাড়িতে যেদিন চলে আসব সেদিনের ভিডিও। তো বাস কাউন্টারে বসে আছি বাসের অপেক্ষায়। আর অনেক দিন পর একটা লং জার্নি করব বাসে, তো একটু টেনশন হচ্ছিল যে আমার মেয়ে বিরক্ত করবে কি না। যাই হোক মাশাআল্লাহ বাসে অনেক ভালো লেগেছে, খুব বেশি খারাপ ছিল না। এসআর প্লাস যারা জার্নি করেন তারা হয়তোবা নিশ্চয়ই জানেন। কাউন্টারে কিছুটা সময় বসে থাকার পর বাস চলে এসেছে। যেটুকু সময় বসেছিলাম, আসলে লং জার্নি করার আগ দিয়ে কিছু নিয়মকানুন মানতে হয়, অনেক কিছু কিন্তু খাওয়া ঠিক না। তো দেখা যাচ্ছে বাহিরে আসলে আপনাদের ভাই খেতে পছন্দ করেন, তো সে নিজেও খাবে, আমাকেও জোর করে খাওয়াবে। ৩০০ কিলোমিটার জার্নি পথ আমার কেমন ছিল সেটাও আজকের ভিডিওতে একটু একটু করে আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো প্রতি বছরেই যখন শ্বশুর বাড়িতে যাবে আপনাদের ভাই একটা কথাই বলবে, এত দূরে বিয়ে করেছি, এটা তার হচ্ছে বাধ্যতামূলক বলতেই হবে। কি বলবো, কিছুই বলার নেই। আসলে আমাদের বাংলাদেশে যে যেখানেই থাকুক না কেন, যারা ঢাকা শহরে থাকেন চাকুরি কিংবা বিজনেস যে কোনো কারণে, তাদের কিন্তু দেশের বাড়িতে যেতেই হয়। আর ঢাকা শহর থেকে যারা দূরে থাকেন তারা তো আমার মতো এরকম দূরে একটা জার্নি করেন। তো আমি বলি যে আমি কি একাই ঢাকা শহরে থাকি, এই কথাটা আমি সবসময়ই বলি। আমার ভিডিওটা যারা দেখছেন, তো ঢাকা থেকে উত্তর অঞ্চলে আসতে কতটা সময় লাগে তাদের তো একটা অভিজ্ঞতা আছে। তো দেখা যাচ্ছে ছোট বাচ্চারাও কিন্তু কিছুক্ষণ পর পর বলবে যে আর কত দেরি বা কতক্ষণ লাগবে। তার সাথে যখন বড় মানুষটাও বলা শুরু করে দেয় তখন নিজের কাছে একদম অসহায় লাগে যে আমি কি করব, আমি তাহলে কাকে বলবো। তো আমি চুপচাপ থাকবো আর হচ্ছে এই যে বাহিরে দেখবো একটু পর পর। আর জার্নি করার সময় কিন্তু অনেকে আছেন যারা ঘুমাতে পারেন, তো আমি কিন্তু গাড়িতে উঠলে আসলে আমার ঘুম আসে না। তো যতক্ষণ জার্নি করব ততক্ষণ কিন্তু কিছুটা সময় বাহিরের দিকে তাকিয়ে থাকব, অনেকটা সময় বাচ্চাদেরকে নিয়ে একটু সময় পাস করব। এভাবেই কিন্তু আমার জার্নি পথটা চলতেই থাকে। অবশেষে লং একটা জার্নি করার পর বগুড়ার ফুড ভিলেজে চলে এসেছি। তো এই যে ফুড ভিলেজের এই জায়গাটাতে চলে আসলে মনে হয় যে বাড়ির কাছাকাছি চলে এসেছি। যাই হোক, কিছুটা সময় কিন্তু এখানে বিরতি থাকে, তো এই সময়ের মধ্য দিয়ে কিন্তু ফ্রেশ হওয়া এবং খাওয়ার একটা সময় দিয়ে দেয়। বাচ্চাদেরকে ফ্রেশ করানো এবং আমি ফ্রেশ হয়ে এসেছি। আর এসে দেখলাম আপনাদের ভাই কিন্তু অলরেডি সব কিছু অর্ডার দিয়েছেন এবং সাজিয়ে রেখেছেন। তো মাশাআল্লাহ আমার পছন্দের কিছু খাবার ছিল, ছোট মাছের ভাজি, করলা ভাজি, ডাল। তো এটা দিয়ে তৃপ্তি সহকারে কিন্তু খাবারটা খেয়েছি। যদিও বা জার্নি পথে কিন্তু খাওয়ার সেরকম একটা রুচি থাকে না, তো রান্নাটা কিন্তু ভালো ছিল। আমার মেয়ে ঝাল খেতে পারে না, ওর জন্য কিন্তু বাড়ি থেকে একটু মুরগির মাংস ঝাল বাদে রান্না করে নিয়েছিলাম আর আমরা এখানে খেয়েছি। তো আমার ছেলে মাশাআল্লাহ এখন একটু খেতে পারে বাহিরের খাবার। তো খাবার শেষ করেছি, তারপর এই যে বিখ্যাত বগুড়ার দই কিনেছিলাম আর বাচ্চাদের জন্য একটু নাস্তাও নিয়েছিলাম এখান থেকে।
ফ্রেশ হয়ে খাওয়া করার পর কিন্তু হাতে কিছুটা সময় ছিল, তো বাহিরে দাঁড়িয়েছিলাম। আর প্রত্যেকটা গাছে এরকম হাজার হাজার চড়ুই পাখি আর এত সুন্দর করে ডাকছে। তো ভিডিও না করে পারলাম না, একটু ভিডিও করে নিলাম আপনাদের সঙ্গে এই আনন্দের মুহূর্তটুকু শেয়ার করার জন্য। এখানে বেশ কয়েক রকমের ফুলের গাছ ছিল আর পাশাপাশি কিন্তু ফলের গাছও ছিল, তারপর পাতাবাহার। প্রত্যেকটা গাছে ছোট থেকে বড় সব গাছে কিন্তু এরকম চড়ুই পাখিগুলো দল বেঁধে উড়াউড়ি করছে আর ডাকছে, হয়তোবা তারা এখানেই থাকে। তো কিছুটা সময় দাঁড়িয়েছিলাম, অনেক ভালো লেগেছে। আমি যেমন ভিডিও করেছি, এখানে আরও লোকজন ছিল, তারাও কিন্তু ভিডিও করে নিয়েছিল। আসলে এতগুলো চড়ুই পাখি একসঙ্গে দেখে কিন্তু সবাই অবাক হয়ে গিয়েছে। আর এত সুন্দর প্রত্যেকটা গাছে ফুল ছিল আর পাখির কিচিরমিচির ডাক। পরিবেশটা কিন্তু খুবই সুন্দর ছিল, একটা মনোমুগ্ধকর পরিবেশ। সন্ধ্যার আগ মুহূর্ত মনে হয় পাখিগুলো ঘরে ফিরে আসছে। যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন এবং সুন্দর সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে কাজে উৎসাহিত করছেন, তাদের জন্য মন থেকে অনেক ভালোবাসা আর দোয়া রইল। যারা আজ প্রথম আমার চ্যানেলে ভিজিট করেছেন, চাইলে ভালোবেসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপলোড করলে যেন নোটিফিকেশন পৌঁছে যায়, এজন্য অল অপশন চালু রাখতে পারেন। ভিডিওতে কিংবা কথার মাঝে ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।